হায় মা, কত সুন্দরী বউ এনেছো তুমি। ভগবান এই দুজনের জুটি একেবারে অক্ষয় থাকুক, এটাই প্রার্থনা করি। তোমরা আমাদের এত বড় আশীর্বাদ করেছো। এই নাও 100 টাকার নোট। আরে কি মা, এত খুশির সময় তোমার বাড়িতে মা, আর তুমি এটা কি দিচ্ছ? শুধু 100 টাকা? কম করে 1100 টাকার উপহার নিয়ে যাবো এই বাড়ি থেকে। তা না হলে কি? আরে এখন তো সবে বিয়ে হয়েছে, এরপরে বাচ্চা হবে, তখন তো আবার আসবে। এখনই 100 টাকা রাখো, যখন বাচ্চা হবে তখন 200 টাকা আবার দেব। নাও এই টাকাগুলো রেখে দাও। আরে মা, বিয়ে তো একবারই হয়, বাচ্চা যদি একবার হয় তারপরে আর একটা হয়, তাহলে কি আমরা বারবার আসবো নাকি? আমার কাছে এই টাকাই আছে, নেওয়ার হয়তো নাও, না হলে এখান থেকে চলে যাও। দেখো মা, এই 200 টাকাও তুমিই রাখো, আর যখন তোমার ঘরে বাচ্চা হবে না, তাহলে 1100 টাকার উপহার আমরা তোমাকে দিতে আসবো। কি বলে না? এই চল তো, চল চল। আপনারা এরকম ভাবে আশীর্বাদ না দিয়ে যাবেন না। আপনারা একটা কাজ করুন, আপনারা এই টাকাটা রাখুন। কিন্তু তুই কে রে মা? আমি পল্লবী, আর ইনি হলেন আমার মামি, আর এনারা আমার আপনজন। আপনারা প্লিজ এনাদেরকে খারাপ কথা বলবেন না। পল্লবী, তোর সাহস কি করে হলো? তোকে বারণ করেছি না, ভালো কাজে তোর এই অকল্যাণ মুখটা দেখাস না। হে ভগবান, কোন বিধবার ছায়া পড়েছে ওদের ওপরে। যাও তোমরা ভেতরে যাও। এই দাঁড়া, বেঁচে থাক। আরে ও বিধবা তো কি হয়েছে? তোর থেকে অনেক বড় মনের মানুষ এই মা। আমাদেরকে যদি মন থেকে কেউ দেয় না, তাহলে 10 টাকাতেও আমরা আশীর্বাদ করে যাই, কিন্তু তোর মতো স্বার্থপর মানুষ এই ব্যাপারে কিচ্ছু বুঝবে না। এই চল তো তোরা, এখান থেকে 1 টাকাও নিলে আমাদের পাপ হবে। এই চলো তো, ভালো থাক। গুরুমা, এসো। গুরুমা, কি ব্যাপার, আজ এত দেরি হয়ে গেল? আসলে ব্যাপারটা কি গুরুমা, একটা নতুন দম্পতির বাড়ি গেছিলাম। গুরুমা, ব্যাস এতটুকুই? কি ব্যাপার রে তোর? আজকাল দেখছি তোকে একটু অন্যরকম লাগছে। যখন 1 বছর আগে তুই এখানে এসেছিলি, তখন তুই সব থেকে বেশি রোজগার করতিস। আজকাল দেখছি তোর মন বসছে না। গুরুমা, কাজ এখনো এ খুব মন দিয়ে করে, আর মন তো এর একেবারে সোনার সোনার। ও হো, এমন কি করলো? সাব্য, বল না মাকে। বেঁচে থাক। আরে ও বিধবা তো কি হয়েছে? তোর থেকে অনেক বড় মনের মানুষ এই মা। আমাদেরকে যদি মন থেকে কেউ দেয় না, তাহলে 10 টাকাতেও আমরা আশীর্বাদ করে যাই, কিন্তু তোর মতো স্বার্থপর মানুষ এই ব্যাপারে কিচ্ছু বুঝবে না। এই চল তো তোরা, এখান থেকে 1 টাকাও নিলে আমাদের পাপ হবে। আমার সোনা, খুব ভালো থাক। একটা কথা আমি বুঝতে পারছি না, আমরা সবাই এখানে থাকি, আর তুই বাইরে ঘর ভাড়া নিয়ে একা আছিস। এত বড় বাড়ি, তুই আমাদের সাথে এখানে থাকতে পারছিস না? আসলে ছোটবেলা থেকে নিজেকে সামলে এসেছি তো গুরুমা, এখন তো অভ্যেস হয়ে গেছে একাকিত্বের। কিন্তু জানিস তো, একসাথে থাকলেই আমরা সবাই ভালো থাকবো। কিচ্ছু হবে না গুরুমা, এমনিতেও আমাকে একটা নতুন ঘর নিতে হবে, আর সেখানে তো আমি একলাই থাকবো, তাই সেটার জন্য তো একটু অভ্যেস করতে হবে। গুরুমা, বলদের সামনে বাঁশি বাজানো আর সব্বুকে বোঝানো একই জিনিস। চুপ। ও তো সেটাই করবে যেটা ওর মন চায়, তাই বুঝিয়ে কোনো লাভ হবে না।
কি জানি কেন এ আমাদেরই মতো একজন, কিন্তু আমাদের সবার থেকে একেবারে আলাদা। কথায় বলে কিন্নরদের আশীর্বাদ এবং অভিশাপ দুটোই নিশ্চিতভাবে ফলে যায়, কিন্তু কিন্নরদের সবসময় আশীর্বাদ করতেই দেখা যায়। নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই নতুন এপিসোডে আমরা আপনাদের সামনে এমন একটা ঘটনা নিয়ে এসেছি যেখানে কিন্নরদের লালসা এবং তাদের বিভিন্ন রূপ অন্য কারুর জীবনে এমন প্রভাব ফেলল যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। কিন্নরদের বাড়িতে আসাটা সবসময় শুভ মনে করা হয়, কারণ তারা সবসময় শুভক্ষণে আশীর্বাদ দিতেই আসেন। কিন্তু সব্বু নামের একজন কিন্নর, যে পল্লবীর জন্য ওর অধিকার এবং মান সম্মানের লড়াইয়ে পাশে থেকে বহু বছরের পুরনো একটা অন্যায় প্রথার বিরোধিতা করল, অন্যদিকে সে ওই পল্লবীকেই এবং ওর মতো অন্যান্য আরো মহিলাদের শোষণ করতে দ্বিধাবোধ করেনি। এমন কি কারণ থাকতে পারে যার জন্য সব্বু নামের একজন কিন্নর অন্য কিন্নরদের থেকে আলাদা নিজের জন্য অন্য একটা জগৎ তৈরি করেছিল? সেই কারণগুলো জানার জন্য চলুন দেখি কি হলো। বেঁচে থাক। এই সালমান খান, দিয়ে যা। পকেট খালি, যা। বাই। ও একান্তে নিরালায় বসে লুকিয়ে লুকিয়ে প্রেম। আমিও দেখি তো একটু। আচ্ছা, সুখে থাক তোরা। এই হিরো, অন্ধ নাকি তুই? থু। আরে তুমি? আরে বাহ, খুব তীক্ষ্ণ নজর তো তোর। তুই আমাকে চিনেও ফেললি? হ্যাঁ, ওই দিন মামির বাড়িতে। হ্যাঁ, খুব কৃপণ মহিলা ছিল। কত বকছিল তো তোকে, চিৎকার করছিল, খ্যাচ খ্যাচ করছিল। কে হয় ও? আমার মামি হন উনি। আমি 16 বছর ছিলাম যখন মা বাবা ছেড়ে চলে গেছিল। তারপর থেকেই মামা মামির সাথে আমি আর আমার বোন থাকতে শুরু করি, যতদিন না আমার বিয়ে হয়। তোর বয়স তো বেশি মনে হচ্ছে না। আচ্ছা, তোর স্বামীর সাথে কি হয়েছিল? বিয়ের মাত্র 7 মাসের মধ্যেই আমার স্বামী দুর্ঘটনায় ও আমাকে ছেড়ে চলে যায়। আর তারপর থেকেই আর দুর্ভাগ্যই আমার পরিচয় হয়ে ওঠে। আর আমার শ্বশুরবাড়ির লোকেরাও আর থাকতে দিল না। আর আমার মামিও আমাকে আর পায়েলকেও মামি রাখতে অস্বীকার করলো। কোথায় থাকিস তুই? আমি ওই পাড়াতেই থাকি, 2টো রুম নিয়েছি। ও পড়াশোনায় খুব ভালো, ও খুবই বুদ্ধিমতী। কলেজে লাস্ট ইয়ার চলছে ওর। আর আমি কাজ খুঁজছি। তুই চিন্তা করিস না, ভগবান সব দেখতে পাচ্ছেন, উনি সব ঠিক করে দেবেন। এখন আমার কথা ছাড়ুন, আপনি বলুন কোথায় যাচ্ছিলেন আপনি? তোর থেকে বেশি বড় নই আমি। তুই আমাকে আপনি নয় তুমি বলিস। এমনিতে আমি পার্লার যাচ্ছিলাম আইব্রো প্লাক করতে। তুমি পার্লারে কেন যাচ্ছিলে? আমার সাথে চলো আমার ঘরে, আমি জানি আইব্রো করতে। আচ্ছা, খুব বুদ্ধিমতী তুই। সব পারিস তুই, চল। চলো। সরি, লেগেছে? না, ওই একটু। আহ, হয়ে গেছে। একবার দেখো তো কেমন হয়েছে। হয়ে গেছে। ওই মা, বাহ পল্লবী, তুই তো একদম পার্লারের মতন প্লাক করে দিয়েছিস। কোত্থেকে শিখলি এত সব? ওটা আমি বিয়ের আগে বিউটি পার্লার কোর্সের ডিপ্লোমা করেছি। আচ্ছা, তাহলে পাগল তুই বাইরে কেন কাজ খুঁজছিস? মানে তোর যখন এত ট্যালেন্ট, বাইরে কাজ খোঁজার তোর কোনো প্রয়োজন নেই। নিজের পার্লার কেন খুলে নিচ্ছিস না? কিন্তু আমার পার্লারে কারা আসবে? কে আসবে? গোটা পৃথিবীর লোক আসবে। আর সবার আগে তো আমি আর আমার বন্ধু বান্ধবরা আসবো। ডিসকাউন্ট দিবি তো? তুমিও না সাব্বু, খুব মজা করতে পারো। আমি তো ছোটবেলা থেকেই এরকম। দিদি, হ্যাঁ পায়েল, এখানে আয়, আমি হলে আছি। আরে পায়েল, এই দেখ, এই হলো সাব্বু। আর সাব্বু, এই হলো আমার বোন পায়েল। বেঁচে থাক।
পল্লবী, তুই যেমনটা নিজের বোনের ব্যাপারে বলেছিলি না, তার থেকেও অনেক বেশি সুন্দরী ও, ছোট বাচ্চার মতন, একদমই তোর মতন। এই, ওভাবে কি দেখছিস আমাকে? কি হলো? আমাদের কি দেখা হয়েছিল আগে? দেখা হয়েছে হয়তো। আমি এই পাড়ার চাঁদনি। তুমিও না সাব্বু, খুবই মজা করতে পারো তুমি। আর এমনিতেও আমরা পাড়ায় টাকা চাইতে আসি, হয়তো সেখানেই দেখেছিস। না, আমি আগে আপনাকে কোথাও দেখেছি। আরে না পায়েল, কোনো ভুল বুঝাবুঝি হচ্ছে তোর। আমারই তো ওর সাথে 2 দিন আগে পরিচয় হয়েছে, তুই কিভাবে চিনবি? ভুল ভাবছিস কিছু। জানি না দিদি, আমি কলেজ যাচ্ছি। হ্যাঁ Bye. ঠিক আছে, সাবধানে যাস। হ্যাঁ। তুইও না সবসময় আমাকে এভাবে ভয় পাইয়ে দিস না। হ্যাঁ হ্যাঁ, তোর প্রাণ তো ওই ছেলেটার মধ্যে আছে। আর ওই বেচারাটা না কতবার তোকে প্রপোজ করেছে, আর তুইও তো ওকে পছন্দ করিস না। ওকে হ্যাঁ কেন বলছিস না? হ্যাঁ বলে দেব, কিন্তু কিন্তু তার আগে প্রথমে তোকে রাঘবকে হ্যাঁ করতে হবে। ম্যাডাম, সেও তো তোর আশেপাশে ঘুরঘুর করতে থাকে রে, তুই বুঝতে পারিস না? তোর কাছে নানানভাবে ভালোবাসা প্রকাশ করার চেষ্টা করে। হ্যাঁ দেখ পায়েল, তুই তো জানিসই রাঘবের নাম শুনলেই আমার মাথাটা গরম হয়ে যায়। ও পাগল, একদম পাগল। সরি। আচ্ছা শোন না, আর আমি বলবো না। কিন্তু শোন, ওই রাঘবকে আমি তো দেখিনি, কিন্তু আমি বলে দিচ্ছি, আমি যদি একবার ওকে দেখে নিই না, ওকে শায়েস্তা করে দেবো আমি। আরে চিল না। ওহো, আরে এত বাহানা করিস না। আয় তো সেলফি নেবো, চল আয় না, দেখি তো কেমন লাগছে তোকে। চল চল ওদিকে যাই। চল। আমি এটা বিশ্বাস করি, তুই যেখানেই থাকবি সুখেই থাকবি। ওই শয়তান কখনোই ভালো থাকবে না। জানি না তুই এখন কোথায় আছিস। ওই মা, কি সাব্য, লম্বা হাত মেরেছিস, তো খুব আনন্দে আছিস তো? ওখানে গিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আজকে ফুচকা যেতে খাবো। পারবো। বাই। এই পায়েল, তুই কি করছিস এখানে? ওই আমি তো কলেজ যাচ্ছি বন্ধুদের সাথে। আচ্ছা, ওরা তোর বান্ধবী তাহলে? হ্যাঁ। খুব সুন্দরী তো, কি মিষ্টি দেখতে। আর তুই, তোকেও খুব সুন্দরী দেখাচ্ছে। হ্যাঁ, কি হলো? আরে কি চলছে তোর শয়তান মাথার মধ্যে সাব্য? কি বলবো ললিত, এই মেয়েটাকে দেখে না কবিতার কথা মনে পড়ে। কার? হায়, আরে তারই, যাকে 1 বছর আগে আমরা শিক্ষা দিয়েছিলাম। তুই এটা ভাবছিস তো যে এই সব কিছু আমি কবে বন্ধ করব? তাহলে তুই
একদম ভুল ভাবছিস, আমি তেমন কিচ্ছু করছি না। এবার পরের শিকারটা না এই পায়েলের বোন পল্লবী হবে, আর তারপর ওই পায়েলও। আমার সোনা, থ্যাংক ইউ। এই নে, গুরুমা, এটা কেন? রেখে দে মা, এটা গুরু মায়ের আশীর্বাদ, তোর অনেক উন্নতি হবে। আসুন সবাই, আসুন চলো। ভেতরে। দেখলি পল্লবী, তোর পার্লারে শুধু আমার গ্রাহকেরাই আসবে। এই দেখ মলিকে যেন ঐশ্বরিয়া হবে। এই কাম তাড়াতাড়ি কর না। আচ্ছা, তোমার অদ্ভুত লাগলো না গুরুমা? এই সভ্য সম্পর্কে আমাদের খবর নিতে হবে। হ্যাঁ গুরুমা। খেয়াল রাখবি কিন্তু, সভ্য যেন এই কথাটা কোনোভাবেই জানতে না পারে। তুমি একেবারে চিন্তা করো না। আর দেখো, ওই 1 বছর আগেকার সাব্যর ঠিকুজি কুষ্টি বার করব আমি। বেশি কথা বলতে হবে না, কাজটা করে দেখা। হ্যাঁ ঠিক আছে। পাগল একটা তুই। আরে পায়েল, তুই চলে এসেছিস? আয় আমাদের সাথে বস। না না দিদি, আমার মাথাটা একটু ধরেছে, আমি একটু ঘরে গিয়ে বসছি। ব্যথা করছে? দেখি তো আমি খুব ভালো ম্যাসাজ করে দিই, একদম উধাও হয়ে যাবে তোর মাথা ব্যথাটা। কোনো দরকার নেই, আমি ওষুধ খেয়ে নিলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আরে কি হলো ওর? হ্যাঁ, আরে ও না ছোটবেলা থেকেই এরকম। যখনই শরীর খারাপ হয় ও আমার সাথে ভালো করে কথা বলে না। এখনো কত বড়ই বা হয়েছে ও? না সাব্য, ও বড় হয়ে গেছে, সেই জন্য তো আমার চিন্তা আরো বেড়েই চলেছে দিন দিন। কিসের চিন্তা? সাব্য, যা আমার সাথে হয়েছে হ্যাঁ সেই কারণের জন্য ওর বিয়েতে কোনো বাধা সৃষ্টি হবে না তো? হ্যাঁ, আরে পাগল, তুই সত্যিই পাগল একটা। তুই একটা কাজ কর, আমি না একজন তান্ত্রিককে চিনি, তার খুব প্রতাপ। তান্ত্রিক বাবা? হ্যাঁ তান্ত্রিক, আমি ওনার সাথে তোকে দেখা করিয়ে দেব। ওই তান্ত্রিক বাবা তোর সব সমস্যার সমাধান তুড়ি মেরে করে দেবে। আচ্ছা তাহলে যাই এখন, গুরুমা হয়তো আমার অপেক্ষা করছে। দিদি, আমার না এই সব্যর বারবার বাড়িতে আসা ঠিক লাগছে না। তুই তো এখন ছোট, তাই বুঝতে পারছিস না। ও মনের দিক থেকে খুব ভালো। আর তোর মনে আছে সেদিনকে আমি কি বলেছিলাম, যে মামির বাড়িতে ও আমার কিভাবে সম্মান রক্ষা করেছিল? আর এটাও তো ভাব যে আজকে আমাদের কাছে যে পার্লারটা আছে সেটা তো ওরই জন্য। যাই হোক, কিন্তু ওর এই তাকানো আর ছোঁয়া ভীষণ অন্যরকম লাগে আমার। আরে ও তো কিন্নর, এই জন্য ওরা এরকম ভাবে স্পর্শ করে। ওদের স্পর্শে আশীর্বাদ থাকে, কোনো কিছু খারাপ হয় না। যাই হয়ে যাক, আমি যেন ওকে এই বাড়িতে আর না দেখতে পাই, ব্যাস। পায়েল, পাগলামো করিস না। তুই কি দেখিসনি যে ও একজন অচেনা হয়েও আমাদের জন্য কত কিছু করে চলেছে, যা নিজের লোকেরাও করে না। আমাদের আপন লোকেরা তো আমাদের সাথই ছেড়ে দিয়েছিল। ও এই বাড়িতে আসবে, নিশ্চয়ই আসবে। আর না বুঝলে তোর যেটা করার তুই সেটা করতে পারিস। দিদি, নিজের যা মন মর্জি সেটা করে নাও, যা ইচ্ছে করে তুমি করো। যেদিন তুমি ঠকবে না সেদিনই তুমি বুঝতে পারবে। আজকে যদি মা বাবা জামাইবাবু বেঁচে থাকতেন না, আমাকে এসব দেখতে হতো না। পায়েল, আরে পায়েল, ভালো হয়েছে তুই তাড়াতাড়ি উঠে গেছিস। বস, জলদি জলদি ব্রেকফাস্ট করে নে। আই এম সরি দিদি, কালকে আমি তোমাকে অনেক কিছু বলে ফেলেছি। তুই তো আমার নিজের, পাগল। বস, তোর যা ইচ্ছে আমাকে বলতে পারিস, কিন্তু হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখিস যে আমি তোর বড় দিদি, আর আমি এত সহজে কারোর উপরে বিশ্বাস করি না। আমি জানি যে কে খারাপ আর কে ভালো। হ্যাঁ, আমি জানি যে সাব্য একটু বেশি মজা করে সব সময়, কিন্তু ও মনের দিক থেকে খুব পরিষ্কার।
আর সাথে এই কথাটাও সবসময় মনে রাখিস যে ও একজন কিন্নর, আর কিন্নরদের আশীর্বাদ না শুধুমাত্র ভাগ্যবানরাই পেয়ে থাকে, বুঝেছিস? আচ্ছা বাদ দে, এইসব ছাড়, এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নে, তোকে তো কলেজেও যেতে হবে। না দিদি, আজকে আমি কোথাও যাব না, আমার ইচ্ছে করছে না। কেন, কি হলো? তোর শরীর ঠিক আছে তো? আজকের দিনে কবিতা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, আর ওর খুনি সসম্মানে বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমি সবসময় দেখেছি কবিতা তোর বেস্ট ফ্রেন্ড ছিল। বেস্ট ফ্রেন্ড তো নয়, ও তো তোর নিজের বোনের মতো ছিল। কিন্তু পায়েল, একটা কথা সবসময় মনে রাখিস, যারা আমাদের ছেড়ে চলে যায় না, সেগুলো জীবনে আমাদেরকে এমন কিছু শিক্ষা দিয়ে যায় যা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আর পাশাপাশি এটাও তো ভাব যে আজকে যদি কবিতা বেঁচে থাকতো, তোকে এভাবে দেখে কি তার ভালো লাগতো? তাই নয় কি? তাহলে ওঠ, একটু হাস, তাড়াতাড়ি ব্রেকফাস্ট কর আর কলেজের জন্য বেরিয়ে পড়। দাঁড়া, আমি চা নিয়ে আসছি। আরে হ্যাঁ, আমি তো তোকে বলতেই ভুলে গেছি, আজকে আমাকে সাব্বুর সাথে তান্ত্রিক বাবার আশ্রমে যেতে হবে। তো হতে পারে যে আমার আসতে একটু দেরি হয়ে যেতে পারে, তুই টেনশন করবি না। জানি না আমি কেন বুঝতে পারছি না, সব্যকে বারবার সন্দেহ করছি। জানি ও একটা কিন্নর, কিন্তু কিছু তো হচ্ছে যা ঠিক হচ্ছে না। তোমার মনে আছে গুরুমা, 1 বছর আগে যখন সাব্য এখানে এসেছিল, ও বলেছিল যে ও পাশের শহর বিভিসা থেকে এসেছে। হ্যাঁ তো শোনো গুরুমা, যে আমি ওই শহরে আমার এক বোন থাকে, তাকে জিজ্ঞেস করেছিলাম, ওখানে সব্য নামের কিন্নর কেউ ছিলই না। মানে সব্বু বিদিশার কেউ নয়? হ্যাঁ। ও আমাদের সবাইকে মিথ্যে বলেছে। সব্য আসলে কে, কোথা থেকে এসেছে, আর এই সব ও কেন করতে চায়? জানি না গুরুমা, কিছু বুঝতে পারছি না। ঠিক করেছিস তুই। তোরা এখন যা, আমি পরে দেখা করছি। চ, বাই বাই। এই সব্য কোনো তান্ত্রিকের সাথে কি করছে? এই সব্য, সবাই দেখছে। কেউ দেখতে পাচ্ছে না। শোন আমার কথা, শান্ত হয়ে শোন। আর যেন কেউ না জানতে পারে যে সব্য কে, কোথা থেকে এসছে আর কি তার উদ্দেশ্য। কিন্তু আমি পল্লবীকে কি বলবো? বলতে কিচ্ছু হবে না, শুধু করতে হবে। এখানে বলা ঠিক হবে না। চল ঘরে গিয়ে তোকে বলছি। চল। চল। আরে তাড়াতাড়ি চল। ভাই ললিত, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমরা 1 বছর ধরে এই খেলাটা খেলছি আর কেউ জানতে পর্যন্ত পারেনি। জানবে কি? হ্যাঁ, কেউ আঁচও করতে পারেনি। কি আইডিয়া বার করেছিলিস 1 বছর আগে? কিছু একটা করতে হবে ললিত, আমি চুপচাপ বসে থাকতে পারবো না। আমি ওই কবিতাকে যে কোনো ভাবে নিজের করে নিতে চাই। ওই কবিতা যা গতকাল তোর সাথে করলো, তারপরেও তুই ওর ব্যাপারেই ভাবছিস? তাই জন্যই তো ভাবছি আমি। এখন আর আমি শুধু ওকে নিজের করে পেতে চাই না, আমার অসম্মানের বদলাটাও নিতে চাই। আরে হায় হায়, তোমাদের 3 জনকে কি সুন্দর লাগছে। তোরা দেখবি তোদের কত সুন্দর বর জুটবে। এটা কিন্নরের আশীর্বাদ। আর তুই বিদেশ যাবি, তুই বিদেশ। এক কিন্নরের আশীর্বাদ কখনো ব্যর্থ হয় না। বুদ্ধিটা পেয়ে গেছি, এবার আমি ওকে ছুঁতেও পারবো আর কেউ সন্দেহ করবে না। তার মানে হলো এই সব্য কিন্নর নয়? আমি এটা
এটা কি তোর ফোন রিং হচ্ছে? না। তাহলে কার ফোন রিং হলো? সব্য, ওইদিকে দেখি। চল। চল। সময় এবং পরিস্থিতি যখন এমন হয়ে ওঠে, যখন আপনার নিজের লোকেরাই আপনাকে ছেড়ে যায়, আপনাকে অসহায় করে তোলে, তখন যদি একজনও আপনার প্রতি সাহায্যের হাত বাড়ায়, তাহলে সেটা ডুবন্ত মানুষের কাছে খড়কুটোর আশ্রয়ের মতো। আর ঠিক এরকমটাই পল্লবীর সঙ্গেও হচ্ছিল। সাব্বু হয়তো ওকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিয়েছিল, কিন্তু ওর আসল উদ্দেশ্য অন্য কিছু ছিল। অসৎ উদ্দেশ্যে করা কোনো সঠিক কাজের ফলাফলও খারাপই হয়। সাব্বু শুধু পল্লবীর মনে ওর প্রতি অগাধ বিশ্বাসই তৈরি করেনি, বরং তার ভিত এত শক্ত করেছিল যে সেটা কখন অন্ধবিশ্বাস হয়ে উঠল, যেটা পল্লবী নিজেও বুঝে উঠতে পারেনি। আর সেই অন্ধবিশ্বাসের কারণেই ও সাব্বুর অসৎ উদ্দেশ্যগুলো চিনে নিতে পারেনি। এমনকি ওর বোন পায়েলের বারবার ওকে বোঝানো এবং সাবধান করা সত্ত্বেও। তার ফলে সাব্বু প্রতিনিয়ত ওদের বাড়িতে যেতে থাকল। কিন্তু পায়েলের বুদ্ধিমত্তার কারণে সাব্বুর আসল রূপ প্রকাশ পেয়ে গেল। একজন ছেলে কিন্নর সেজে সবাইকে ফাঁকি দিয়ে যাচ্ছিল। কিন্তু ওর উদ্দেশ্য কি কেবল মেয়েদের কাছে থাকা ছিল, নাকি এই সব কিছু পেছনে অন্য কোনো বড় কারণ ছিল? আসলে কি করতে চলেছিল সে পল্লবীর সঙ্গে? আর পায়েল যে সম্পূর্ণ সত্যটা জানতে পেরেছিল, সে এবার কি করবে? চলুন দেখি। তুই তো ওই পল্লবীর বোন, তাই না? ওই ওই সব্য। আর যেন কেউ না জানতে পারে যে সব্য কে, কোথা থেকে এসছে আর কি তার উদ্দেশ্য। সব্য, চল চল আমার সাথে চল। ও নিজের চোখে সবকিছু দেখেছে, সবকিছু। হ্যাঁ গুরুমা, আমি দেখলাম কি ও কিন্নর হয়ে ও আমাদের মধ্যে আছে। এর ফল ওকে ভুগতেই হবে। ও এটা করছে কেন? আমরা তো এটাও জানি না ওই ছেলেটা আসলে কে। আমি ওকে আগে কোথাও দেখেছি। একটু মনে করার চেষ্টা কর মা, কোথায় দেখেছিস তুই ওকে? ভেবে বল। এর মানে হলো রাঘবই সব্য। কে এই রাঘব? কে রাঘব? এক বছর আগে রাঘব নামে একটা ছেলে আমার বান্ধবী কবিতাকে খুব ভালোবাসতো, আর কবিতা ওকে একদম পছন্দ করতো না। তারপরে একদিন খবর পেলাম যে কবিতাকে রেপ করা হয়েছে, আর আর কেউ ওকে প্রাণে মেরে ফেলেছে। কিন্তু ওর খুনিকে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। কেউ জানে না যে ওর খুনি কোথায় লুকিয়ে আছে। যতদূর মনে হয় এই ছেলেটা সেই রাঘব, যে যে কিন্নরের ছদ্মবেশে আমাদের সামনে ঘুরে ও বেড়াচ্ছে। একেবারে ঠিক কথা বলছে গুরুমা। এক বছর আগেই তো সব্য আমাদের কাছে এসেছিল না? হ্যাঁ, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। তার মানে হলো ওই রাঘবই সভ্য হয়ে কিন্নরের বেশে এখানে থাকছে। ওই শয়তান একজন অসহায়কে নিয়ে নিজের শারীরিক চাহিদা পূরণ করছে। তার মানে ও আমার দিদিকে এবার অ্যাটাক করতে পারে। আমি চলি। গুরুমা, এসব খুব খারাপ হচ্ছে। যাওয়া যাক। হায় হায়, তোকে তো আজ অপরূপ সুন্দরী দেখাচ্ছে।
আরে আমার ফোন ফোন ভেতরে রয়েছে। আরে ছাড়েন না ফোনটাকে, ওখানে ফোনের কি প্রয়োজন? ওখানে পৌঁছতে হবে আমাদের তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ পায়েল বল। হ্যালো হ্যালো দিদি, দিদি কোথায় তুমি? পায়েল কিছু শোনা যাচ্ছে না, কোথায় তুই? দিদি, দিদি ওই সভ্য। আরে হ্যাঁ, সভ্য তো আমার সাথেই আছে, ওর সাথেই তো যাচ্ছি। দিদি হ্যালো। পায়েল তোর মনে নেই আজকে আমি তোকে বলেছিলাম যে আশ্রমে যাব? কোন আশ্রমে যাবে তুমি এখন? আমি তোকে বলেছিলাম না যে আমরা দুজনে মিলে আশ্রমে যাব? ওই সভ্য কোনো কিন্নর নয়, একটা শয়তান। হ্যালো, তুমি জানো পায়েল? না? হ্যালো হ্যালো। হ্যালো পায়েল, পায়েল ফোন কেটে গেল। দিদি, দিদি সভ্যর সাথে যেও না তুমি। শোন না, আমি না ফোন চার্জে বসিয়ে সুইচ অন করতে ভুলে গেছিলাম। কিছুক্ষণ আমি চার্জ করিনি, তারপরে যাই। চার্জটা তুই পরে করে নিস। এখন যদি আমরা না যাই তাহলে তান্ত্রিক ওখান থেকে চলে যাবে, তাহলে আর কি আচ্ছা। লাভ হবে বল? ঠিক আছে, চল। ঠিক আছে। দিদি বললাম তোমাকে যেও না তুমি। মামিকে জিজ্ঞেস করি। মামি, তুমি পল্লবী দিদিকে দেখেছো? আরে কিছুক্ষণ আগেই তো সাবুর সাথে এখান থেকে গেছে। গুরুমা, রক্ত। তার মানে হলো পায়েল ঠিকই বলছিল, ওই রাঘবই তাহলে এই মেয়েটাকে খুন করেছে। কিন্তু পায়েল আমাদের বলেছিল যে একটা লোক ছিল ওর সাথে যে তান্ত্রিক সেজেছিল, সে কে হতে পারে? গুরুমা, পায়েল আমাকে বলেছিল যে ও তোতলায়। হ্যাঁ, ওকে আমি খুব ভালো চিনি যে ও কে। কি? ওই নদীর তীরে ওই যে মাঝি, হ্যাঁ ললিত, ওই যার সাথে সাব্য খুব কথা বলতো। আমাদের এক্ষুনি পুলিশকে খবর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ চল হ্যাঁ মা। তাড়াতাড়ি। গুরুমা দাঁড়াও। হ্যাঁ, পায়েল, গুরুমা পায়েলের ফোন। তাহলে ধর না। কি হয়েছে? কি? জঙ্গল। কি হয়েছে? গুরুমা, পল্লবীর জীবন খুব বিপদে। ভয় পাস না, চলে আয়। ব্যাস, আমরা পৌঁছেই গেছি। আর কত দূর সভ্য? আরে ব্যাস একটু দূরেই তো আশ্রমটা। চল, আর খানিকটা দূরে, চল আয়। পল্লবী দিদি, দিদি কোথায় তুমি? ভেতরে আয়। নে, পৌঁছে গেছি আমরা আশ্রমে। সভ্য, আমার মনে হয় আমরা কোনো ভুল ঠিকানায় চলে এসেছি। হুম। এটা তো আশ্রম লাগছে না। সভ্য, একটা কাজ করি, চল আমরা চলে যাই। ফিরে যাওয়াটাই আমাদের জন্য ভালো হবে, চল। হ্যাঁ? সভ্য, সভ্য কি করছিস? এটাই আশ্রম, আমি বলছি তো। ভয় পাচ্ছিস কেন? সভ্য, সভ্য, কেন ভয় পাচ্ছিস? সভ্য তো তোর সাথেই সভ্য, আছে। তুই হ্যাঁ, কি করতে চাইছিস? হ্যাঁ? দিদি, দিদি কোথায় তুমি? সভ্য,
বাড়ি যেতে চাই। সব প্লিজ আমাকে ছেড়ে দে। এই মুখ পোড়া, সব সময় আগেই লাফিয়ে পড়িস। কি সভ্য, এইবার তো আমি প্রথমে। সব্য, তুই আমার সাথে কেন এরকম করছিস? সব্য প্লিজ আমাকে ছেড়ে দে। সব্য এরকম করিস না। সব্য প্লিজ আমাকে ছেড়ে দে। তুই একদমই ভালো লোক নোস সব্য। সব্য আমাকে প্লিজ ছেড়ে দে, ছেড়ে দে। কে তুমি? কে তুমি? এই বাইরে নজর রাখিয়ে যা 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 যা। কে তুমি? তুই যত বেশি ছটফট করবি ততই তোর কষ্ট হবে। এরকম কেন করছো তুমি? আরে আনন্দ হয় খুব তোর মতন মহিলাদের কষ্ট পেয়ে নিজের সম্মানের ভিক্ষে চাইতে দেখতে। না, যেদিন তুই 500 টাকা দিয়েছিলি না, সেদিন থেকেই তোর উপরে নজর আছে আমার। তোকে খুব পছন্দ করি আমি। না, না, না। হাট! পল্লবী দিদি! পায়েল, 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 তুই এখানে কেন আসলি? পায়েল, তুই এখানে কেন আসলি? এই দেখো আমি এসে গেছি, সব ঠিক করে দেব। এই চোট কি করে পেলে তুমি? তুই আমার দিদিকে মেরেছিস? তোকে আমি ছাড়বো না। না পায়েল, না পায়েল, ছেড়ে দে। ছাড়, ছাড় আমাকে। আমি তো ভেবেছিলাম আমি আজকে একজনকেই ভোগ করতে পারবো। আমি কি জানতাম যে দুই বোনকেই আমি একসাথে পেয়ে যাব। ছেড়ে দে আমার বোনকে, ছেড়ে দে। সব্য, এই গুরুমা, এই দুটোকে নিয়ে চলো। দিদি, দিদি। লোক কিন্নরদের কাছে আশীর্বাদ নিতে আসে সব্য, আর তুই আমাদের ছদ্মবেশ ধরে তোর শারীরিক চাহিদা পূরণ করছিলি। তুই কবিতাকে কেন মেরেছিলিস? বল, তুই কবিতাকে কেন অসম্মান মেরেছিলিস? করেছিল ও আমাকে আর আমার ভালোবাসাকে। কি ভুল ছিল আমার? হ্যাঁ, যে আমি ওকে ভালোবাসতাম? আরে ও আমার ভালোবাসার মর্যাদাই করেনি কোনোদিন, আর একদিন তো ও সব সীমা পার করে দিল। কি অসভ্যতামি হচ্ছে? আমি তোকে কতবার বলেছি তোকে পছন্দ করি না? বুঝতে পারছিস না নাকি? না তুই বল না, আমার মধ্যে কি খামতি আছে? তুই কেমন ছেলে চাস? হ্যাঁ বল না, আমি ঠিক তেমনটাই হয়ে দেখাবো। বল না প্লিজ, বল না প্লিজ। হাত না না, হাত ছাড় ছাড়বো আমার। না। আমি তোকে খুব ভালোবাসি। তোর সাহস কি করে হলো যে আমার হাত ধরছিস? নিজের মুখটা দেখেছিস? পাগল কোথাকার একটা। কতবার বলেছি না মানে না, বুঝতে পারিস না নাকি? সর সামনে থেকে। মেয়েদের পেছনে লাগিস না? মেয়েদের পেছনে এটা কিন্তু ঠিক করলি না তুই। এবার দেখ তোকে আর তোর মতন মেয়েদেরকে কেমন সম্মানে ভিক্ষা চাওয়াই আমি। দেখ খালি। তুই কি মনে করেছিলি যে এইসব করে তোর পুরুষত্ব প্রমাণ করেছিস? আরে যা, হাহ, পুরুষ তো কি, তুই কিন্নর হওয়ার যোগ্য আর রইলি না। ইন্সপেক্টর সাহেব নিয়ে জানে কে, লজ্জা নেই ওর। দোষ তো স্বীকার করেইছে। এখন যান, ওর ঘরে গিয়ে প্রমাণও পেয়ে যাবেন। যা। না মা, তুমি কেন ক্ষমা চাইছো? ক্ষমা আমাদের চাওয়া উচিত। পল্লবী তো কিন্নর ভেবে ওই রাঘবকে ভরসা করেছিল, আর ও শয়তান একটা। আর এমনই কিছু লোভী মানুষ যে কিন্নর সেজে তার স্বার্থ পূরণ করে।
আর আমরা কিন্নররা বদনাম হই। না গুরুমা, আজকে আপনি আমাদের প্রাণ বাঁচিয়ে এই ঘটনার পরে আপনাদের জন্য কিন্নরদের জন্য সম্মান অনেকটা বেড়ে গেছে গুরুমা, ভালো থাকিস মা, অনেকটা বেড়ে গেছে গুরুমা। ভালো থাকিস আমার সোনা। কবিতার ভালোবাসায় পাগল হয়ে যাওয়া রাঘব ভয়ঙ্কর জেদি হয়ে উঠেছিল। কবিতা ওকে প্রত্যাখ্যান করেছিল, ওকে না বলেছিল, সেটা রাঘব সহ্য করতে পারেনি। আর সেই অপমানের বদলা নেওয়ার জন্য ও একজন কিন্নরের রূপ নিয়েছিল, মেয়েদের কাছে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এই পদক্ষেপ কি সঠিক ছিল? ওর কি এটা বোঝা উচিত ছিল না যে একজন মেয়ের নাকে হ্যাঁতে রূপান্তর করার এই জেদ একসময় পাগলামি হয়ে উঠতে পারে? ওর ভাবনা চিন্তা এমন বিকৃত হয়ে উঠেছিল যে ও একজন কিন্নরের আশীর্বাদের জন্য ওঠা হাতকে খুবই অন্যায় এবং বেঠিকভাবে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছিল। কিন্তু পল্লবীও কি সব্বুর সংস্পর্শে এসে ওর আসল রূপটা চিনে উঠতে পারেনি? ওর কি ওর বোন পায়েলের কথায় গুরুত্ব দেওয়া উচিত ছিল না? বন্ধুরা, আমাদের সমাজে শয়তানেরা বিভিন্ন ধরনের মুখোশ পরে থাকে। আপনাদের কাছে আমার কেবল এই অনুরোধ যে আপনি কাউকে কাছে আসতে দিতেই পারেন, কিন্তু কখনোই নিজের বুদ্ধি হারাবেন না। তার উদ্দেশ্য এবং অসৎভাবে আপনাকে স্পর্শ করাটা চিনে নিন আর তার থেকে বাঁচুন। এর সঙ্গেই আমি গিরিশ চ্যান ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই কোনো অপরাধ থেকে অ্যালার্ট করানো একটা নতুন গল্প নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।